কোচ হিসাবে এবং সংগঠক হিসাবে আপনার যে অবদান বা অর্জনগুলো একটু অনুগ্রহ করে বলবেন। স্বপ্নটা হলো যে একটা সুন্দর স্পোর্টস জেনারেশন আশা করি। তো অর্গানাইজার নিজেকে বলতেছে সে কেন আমার কাছে আসে না, সে কেন আমাকে খুঁজে বের করে না, সে কেন আমার প্লেয়ারকে খুঁজছে না। প্র্যাকটিসটা চিন্তা করে করাতে হয়। আমরা বৃষ্টিতে ভিজেও করাতে হচ্ছে, রোদে পুড়েও করাতে হচ্ছে, আমরা ম্যাটেও করাচ্ছি, পাকাতেও করাচ্ছি। তারা দেখা যায় কোচিং করে দৌড়াতে দৌড়াতে প্র্যাকটিসে আসে, তারপর প্র্যাকটিস শেষ হলে দৌড়াতে দৌড়াতে আরেকটা কোচিংয়ে চলে যাচ্ছে। সব মিলেই আমরা আসলে অনেক যুদ্ধ করে প্লেয়ার তৈরি করতে হয়, অনেক যুদ্ধ করে আমরা টিকে থাকতে হয়। আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির বিশেষ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এই অনুষ্ঠানটির মাধ্যমে স্পোর্টস সায়েন্স বিডির যাত্রা শুরু হবে। আজ এই বিশেষ মুহূর্তে আমরা এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব, যিনি বাংলাদেশ মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি, যিনি 3 দশকের বেশি সময় ধরে কোচিং দিয়ে আসছেন। তিনি কেবল কোচই নন, একজন অভিভাবক, একজন অনুপ্রেরণাদায়ী এবং একজন মেন্টরস, যিনি একজন অভিভাবকের মতো একজন খেলোয়াড়কে অথবা অ্যাথলেটকে তার দিক নির্দেশনা দেন এবং তার ভবিষ্যৎ গড়ার কারিগর হিসেবে কাজ করেন, যার হাত ধরে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় তৈরি হয়েছে। তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে। আসুন তার সঙ্গে পরিচয় হয়ে নেই। তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় কোচ জনাব শামসির আলম ভূঁইয়া। আমি আজ দাঁড়িয়ে আছি আমার কোচ, প্রাণপ্রিয় কোচ জনাব শামসির আলম ভূঁইয়া, যিনি কেবল কোচই নন, তার হাত ধরেই আমার ক্রীড়াঙ্গনে পদার্পণ এবং আমার যে খেলাধুলায় যতটুকু অর্জন বা আমি আজ যতটুকু এসেছি তার মাধ্যমেই। তো ওনার সঙ্গে আজকে পরিচয় করিয়ে দিব। আর আমি প্রায়শই আজকে একটি কথা বলবো যে সেন্সি কথাটি বুঝিয়ে নেই। আমরা যারা মার্শাল আর্ট করি, জাপানি ভাষায় কোচ প্রশিক্ষককে সেন্সি বলা হয়। আপনাদের জন্য হয়তো বা ভাষাটি নতুন। তো আমরা পরিচয় হয়ে নেই জনাব শামসির আলম সেন্সির সঙ্গে। সেন্সি, আপনার কৈশোরকালীন যে সময়গুলো ছিল কিভাবে কেটেছে সেই সম্বন্ধে আমাদের কিছু বলবেন। ধন্যবাদ রনি, ভালো উদ্যোগ নিয়েছ। তোমার এই উদ্যোগে অনেক খেলোয়াড় অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। আমার জন্ম নোয়াখালীর সোনাইমুড়ির 1 নম্বর জয়াগি ইউনিয়নের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে, কুমারপাড়া ভূঁইয়াবাড়িতে। বয়স 1 বছর হওয়ার পরেই ঢাকাতে চলে আসা হয় এবং পড়ালেখা সিদ্ধেশ্বরী স্কুলে, সেখান থেকেই পড়ালেখা করি এবং আমার শৈশবটা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এগুলির মধ্যেই কেটেছে। আমি স্কুল জীবনে প্রথম কাপ সাথে জড়িত ছিলাম স্কুলে, এরপরে স্কাউট হিসেবে সেখানে থাকি। আবার মহল্লায় খেলাঘরের আসরের সাথেও সংযুক্ত ছিলাম। এরপরে বাংলাদেশে যে প্রথম রেড ক্রস হয়, সেই রেড ক্রসেও আমি ছিলাম, প্রথম ব্যাচেই আমরা ছিলাম। তা আমি মোটামুটি কাপ, স্কাউট, খেলাঘর, রেড ক্রস এর সাথে ছিলাম, সামাজিক কাজকর্মও যুক্ত ছিলাম। তাছাড়া খেলাধুলার ভিতরে আমি ইন্টার স্কুলে ফুটবল টুর্নামেন্ট খেলেছি, ভলিবল খেলেছি। ভলিবলে অনেক জায়গায় একসময় হায়ারে খেলতে গিয়েছি। তো ছোটোবেলাটা মোটামুটি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এগুলোর ভিতরেই ছিল। এর ভিতরেই এসে কারাতেতে জড়ায় পড়ি। এরপরে কারাতে জুডোতেই নিজের বেল্ট পাওয়া, প্রতিযোগিতা করা, তারপর এক পর্যায়ে নিজে প্রশিক্ষক হিসাবে নিজের জীবন শুরু করি। 90 সাল থেকে আমি প্রশিক্ষণে জড়িত হই। আমি কারাতে এবং জুডো হাসানুজ্জামান মনি ভাই, ওনার মাধ্যমে আমার হাতে খড়ি
ওনার মাধ্যমে শুরু করি। এবং আজকে যখন আমি এগুলি বলছি উনি অনেক অসুস্থ, জানি না উনি এখন কেমন আছেন। আর এরপরে আমি প্রশিক্ষণ খোরশেদ আলম নকিব, বর্তমানে কানাডা প্রবাসী, ওনার ছত্রছায়ায় ক্লাব হয় আমি আমার প্রথম প্রশিক্ষণ শুরু করি আমি বাংলাদেশ এখন যেটা ক্রিকেট স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে প্রথম আমাদের প্রশিক্ষণ শুরু হয়। সেখানে আমাদেরকে প্রশিক্ষণের জন্য একটু জায়গা দেওয়া হয় জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনিভাইয়ের মাধ্যমে। সেই থেকেই আমার প্রশিক্ষণ দেওয়ার পথ চলা শুরু। আর তৎকালীন সময় আজকে বিকেএসপির যে জুডো কোচ আছে, এছাড়া আজকের এই অনুষ্ঠানের যে সঞ্চায়ক জাহাঙ্গীর রনি, তখনই তারা সেখান থেকেই প্রশিক্ষণ শুরু হয়। এরপরে এই প্রশিক্ষণ দিতে থাকি, আস্তে আস্তে এই প্রশিক্ষণ বাড়তে থাকে। আজও প্রশিক্ষণ দিচ্ছি, এখনও দিচ্ছি। এবং বাংলাদেশে জুডো ফেডারেশনে প্রায় যদি 300 জুডো ব্ল্যাক বেল্ট থেকে থাকে, তার ভিতরে 200+ আমারই ছাত্র, যারা একেবারেই আমার হাতে গড়া। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ জুডো ফেডারেশনে যারা ব্ল্যাক বেল্ট পেয়েছে, আর্মি, আনসার, বিডিআর, পুলিশ, সিভিল সব মিলে যদি 300 হয় বা 400 হয়, তার ভিতরে অর্ধেকের বেশি আমার ছাত্র। আর এছাড়া কারাতেতে আমার অনেক ছাত্রছাত্রী আছে। আমি পাশাপাশি জুডো এবং কারাতে দুটেই প্রশিক্ষণ দেওয়াই। আমি কারাতেতে 5th ড্যান অর্থাৎ ব্ল্যাক বেল্ট পাওয়ার পরে আরও 5টি বেল্ট পেয়েছি। আবার জুডোতে আমি 4th ড্যান, আর এমনি ইন্টারন্যাশনালি জুডোতে আমি 2nd ড্যান, কারাতেতে আমি 3rd ড্যান WKF। তো প্রশিক্ষণেও দিক থেকে আমি জুডোতে ইন্টারন্যাশনাল যে জুডো প্রশিক্ষক লেভেল সেটা কমপ্লিট করেছি। কারাতেতে আমি কয়েকদিন আগেই সাউথ এশিয়ান, এই মাসেই সাউথ এশিয়ানে আমি কারাতে, কাতা এবং কুমিতে দুইটার উপরেই জুডো কোচেস পরীক্ষা দিয়ে কোয়ালিফাইড হই। তো প্রশিক্ষণে আসছি, প্রশিক্ষণ দিচ্ছি। এই পর্যন্ত আমার 1010 ছেলে মেয়ে আমার হাতে প্রশিক্ষণ নিয়েছে, যারা একেবারে তৃণমূল থেকে আমার কাছে প্রশিক্ষণ নিয়েছে। এর ভিতরে কারাতে জুডো মিলায় 400-500 ব্ল্যাক বেল্ট হবে যারা ব্ল্যাক বেল্ট পেয়েছে। এবং জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে অনেক প্লেয়ার যারা ভালো করেছে, অনেকে বাইরে প্রশিক্ষক হিসাবে আছে, অনেকে বিকেএসপিতে আছে, আবার অনেকে ঢাকায় বা বিভিন্ন জেলায় আমার ছাত্রছাত্রী যারা প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষক হিসাবে এখন নিজেরাও প্রশিক্ষণ দিচ্ছে। সেন্সি, কোচ হিসাবে এবং সংগঠক হিসাবে আপনার যে অবদান বা অর্জনগুলো একটু অনুগ্রহ করে বলবেন। সংগঠক হিসাবে আসলে আমি আমাদের দেশে যারা আর্মিতে, আনসারে, বিডিআরে প্র্যাকটিস করায়, তারা সেখানে ডিসিপ্লিন কিছু প্লেয়ার পায় যাদের প্রতিদিন আসে। কিন্তু আমরা যারা সিভিলিয়ান প্র্যাকটিস করাই, আমরা প্লেয়ারদেরকে আনতে হয়, প্লেয়ারদের আকৃষ্ট করতে হয়, গার্জিয়ানদের সব মিলে আমাদের সামাজিক অবস্থা, আর্থিক অবস্থা সব দিক মেনটেন করে আমাদেরকে প্লেয়ার তৈরি করতে হয়। সেই ক্ষেত্রে আমরা প্লেয়ারদেরকে দেখা যায় রেগুলার পাই না। তার প্লেয়াররাও ঠিক যে পড়ালেখা সব কিছু করার পরে এসে সময় দেওয়া, সেগুলি হয় না। সব মিলে আমাদের আসলে একটা সংগঠন চালাতে গেলে, টিকিয়ে রাখতে গেলে অনেক বেশি আমাদেরকে টাচে থাকতে হয়। যেমন আমার সিম্পল আমি বলতে পারি যে আমার এই 32-33 বছর কোচিং লাইফে আমার মনে নাই যে আমি কখনো আমার প্র্যাকটিস মিস করছি। হ্যাঁ, সকাল বিকেল আমি 2 বেলা প্র্যাকটিস করাই, সপ্তাহে 6 দিন। এবং আমি কখনো প্র্যাকটিস করতে এসে বসেছিলাম, দাঁড়াইছিলাম। আর যারই পরিপ্রেক্ষিতে দেখা গেছে আমার পাশাপাশি অনেক টিম থাকা সত্ত্বেও আমি
আমার সংগঠনকে অনেক ছেলে মেয়ে নিয়ে প্র্যাকটিস করাতে পারছি এবং যারই পরিপ্রেক্ষিতে একজন অর্গানাইজারের যেই জিনিসগুলো সেই জিনিসগুলো প্রতিফলিত হয়েছে, গার্জিয়ানরাও বুঝতে পারছে এবং ওনারাও মনে করছে যে হ্যাঁ ওনার ওখানে সার্বিক প্র্যাকটিস হচ্ছে, সবসময় প্র্যাকটিস হচ্ছে, উনি সবসময় থাকতেছেন। এই সিনসিয়ারিটিগুলো ছিল যারই প্রতি হয়েছে। আর কোচ হিসাবে আমার তখন ছিল যে ন্যাশনাল লেভেলে আমি প্লেয়ার তৈরি করব, ইন্টারন্যাশনালে আমার প্লেয়াররা মেডেল পাবে। তো আমার সেই স্বপ্নগুলো পূরণ হয়েছে। হয়তো এখনও আরও ভাবছি যে আরও ভালো কিছু হোক। আর ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে কিছু স্বপ্ন তো অবশ্যই দেখি, যেহেতু নিজের শ্রম, নিজের মেধা, নিজের বয়স সবই দিচ্ছি এর পিছনে। তো সেই স্বপ্নটা হলো যে একটা সুন্দর স্পোর্টস জেনারেশন আশা করি, একটা স্পোর্টস জেনারেশন আশা করি যারা সবাই অন্যান্য বাজে যেসব জিনিস দেখা যাচ্ছে সেই সব বাদ দিয়ে খেলাধুলা স্পোর্টসের সাথে থাকবে এবং স্পোর্টসে ভবিষ্যতের জন্য স্পোর্টসে যে অর্গানাইজাররা আসতেছেন তাদের ব্যাপারেও আমার একটু যে আমরা যেটা মনে করি অর্গানাইজাররাই যাবে তৃণমূলে, কিন্তু আমাদের এখানে আমরা গিয়ে বা তৃণমূল এসে আমাদেরকে সাপোর্ট নিতে হয়। তো এই পেইনগুলো মাঝে মাঝে আমাদের মনে হয় যে যদি অর্গানাইজাররা যে অর্গানাইজার নিজেকে বলতেছে সে কেন আমার কাছে আসে না, সে কেন আমাকে খুঁজে বের করে না, সে কেন আমার প্লেয়ারকে খুঁজছে না। তো এই জিনিসগুলায় বোধহয় যদি একটু হওয়া যায় এবং স্পোর্টসের যারা আছে তারাই যদি স্পোর্টসে থাকে, স্পোর্টসকে কখনোই যদি স্পোর্টসকে বলা হয় শান্তির দূত, স্পোর্টসম্যানদেরকে বলা হয় শান্তির দূত। তো স্পোর্টসম্যান যারা তাদেরকে কোনো রকম রাজনৈতিক বা কোনো রকম আন্ডারে না নিয়ে তাদেরকে তাদের মতো করে বাড়তে দিলে, তাদের মতো করে চলতে দিলে আমার মনে হয় বাংলাদেশের স্পোর্টসটা আরও অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে, অনেক সমৃদ্ধ হবে এবং এরকমই একটি ভবিষ্যৎ আশা করতেছি। সেন্সি, আপনার সময়কার যে কারাতেকা বা জুডো খেলোয়াড় ছিল তাদের সঙ্গে এই সময়কার খেলোয়াড়দের কী তফাৎ বা কী মিল খুঁজে পান? আগের মতোই আছে নাকি একটু চেঞ্জ, না আগে ভালো ছিল এখন একটু তুলনা করবেন? আগে যারা খেলোয়াড় ছিল তারা অনেক ডেডিকেটেড ছিল আর তাদের আন্তরিকতা আরও বেশি ছিল। আর এখন যারা আছে তাদের আন্তরিকতা বেশি থাকতে পারতেছে না, কারণ তারা আসলে অনেক বেশি ব্যস্ততা, তাদের কোচিং, তাদের টাইমিং এগুলি অনেক স্বল্প। আগে আমরা আমার ছেলেপেলেরা যারা প্র্যাকটিস করতে আসতো আমার প্রথম টাইমে 90-তে বা 92-তে, তারা দেখা যেত প্র্যাকটিসের জন্য একটা সময় নিয়ে আসতো, প্র্যাকটিস করতো, প্র্যাকটিসের পরে নিজেদেরকে আবার স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে প্র্যাকটিস থেকে যেত। হ্যাঁ, এখন যারা তারা সেই সুযোগটা পায় না। তারা দেখা যায় কোচিং করে দৌড়াতে দৌড়াতে প্র্যাকটিসে আসে, আবার প্র্যাকটিস শেষ হলে দৌড়াতে দৌড়াতে আরেকটা কোচিংয়ে চলে যাচ্ছে, যার জন্য তাদের ভিতরে ডেডিকেশন জিনিসটা অনেক কম। আর এই তাফাতটা দেখতেছি আমি। এবং অ্যাট দ্য সেম টাইম তখনকার ছেলেপেলেদের যে স্ট্যামিনা, এখনকার ছেলেপেলেদের স্ট্যামিনা তার চেয়ে কিছুটা কম আমার কাছে মনে হচ্ছে। আর এখনকার ছেলেপেলেদের আগ্রহ থাকা সত্ত্বেও সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস বাড়ছে, কিন্তু মাঠ, তারপরে এক্সারসাইজের যেই মাঠ ঘাট এই জিনিসগুলি কমে গেছে। যে ডান পিঠে যে জিনিসটা বলা হয় সে ডান পিঠে জিনিসটা নাই, খুব প্রাতিষ্ঠানিকভাবে হয়ে গেছে। আগে দেখা গেছে প্র্যাকটিস করার পরেও সারাদিন দৌড়াদৌড়ি করছে, এখন দেখা যাচ্ছে প্র্যাকটিস করার পরে দৌড়ানো ছাড়া, মোবাইল ছাড়া আর কোনো কিছু বা ঘরে বসে থাকা ছাড়া তাদের আর কোনো কাজ করতে পারেনি। তো তখনকার যারা তাদের চেয়ে এখনকার এই ডিফারেন্সগুলো হয়ে গেছে। এটা আসলে নেচারই সেটা করে ফেলছে হয়তো, বা আমি জানি না। এই সেন্সি, আপনার এই মার্শাল আর্ট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে হলে কি কি পদক্ষেপ নিতে হবে বলে আপনি মনে করেন? আপনার ভাবনাটা একটু শেয়ার করবেন দর্শকের সঙ্গে। আসলে আমাদের কারাতেকে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার জন্য দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। একটা হলো যে আমাদের আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর পার হয়ে গেছে,
কিন্তু বাংলাদেশ কারাতে ফেডারেশনের নিজস্ব কোনো দোজো নাই। আজকে এই মুহূর্তে আমি যখন বলতেছি তখন কারাতে প্র্যাকটিস করার জন্য ফেডারেশন থেকে বা কোনো জায়গা থেকে কোনো নিজস্ব জায়গা নাই। নিরবচ্ছিন্ন প্র্যাকটিস একেবারেই করা সম্ভব হচ্ছে না। এটা শুধু কারাতের জন্য না, জুডোতেও একই অবস্থা, জুডোরও নিজস্ব কোনো জায়গা নেই। তো এই অবস্থা আসলে একজন প্লেয়ারকে নিরবচ্ছিন্ন প্র্যাকটিস করে তুলে আনা, গড়ে তোলা অসম্ভব। এটা সবচেয়ে বড় অন্তরায় হয়ে আছে এখন। আর দ্বিতীয়ত হলো সেটা হলো যে আমাদের যারা প্র্যাকটিস করে এদেরকে প্র্যাকটিসের বাইরে আরও অনেক দিকে ভাবতে হয়। তো সেই ভাবনাগুলোর জন্য আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ যে প্র্যাকটিস করবে তার যদি প্র্যাকটিসের দিকেই মানসিকতা না থাকতে পারে, সে যদি 6 মাসের একটা প্রোগ্রামও তৈরি করে প্র্যাকটিস করতে না পারে, তাহলে সে কিভাবে প্লেয়ার হয়ে আসবে? তাকে দিয়ে আপনি কিভাবে আন্তর্জাতিক চিন্তা করবেন? আমাদের দেশে এখনও যখন কোনো গেম হয় 6 মাসের প্রোগ্রাম নিয়ে করা সম্ভব হয় না। আন্তর্জাতিক কোনো গেম হলেও দেখা যায় 10 দিন 15 দিনের প্রোগ্রামে করতে হয়। আমি রিসেন্টলি জিওর মাধ্যমে কয়দিন আগেই সাউথ এশিয়ান কারাতে করতে গিয়েছি, টিমের সাথে যাওয়ার সৌভাগ্য হয়েছিল শ্রীলঙ্কায়। তো সেখানে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে দেখা যায় অফিসিয়াল ওয়ার্ক করতে করতে দৌড়াতে হয়। আমরা আসলে প্র্যাকটিস, জায়গা এবং পৃষ্ঠপোষকতা এই দুইটা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা আসলে ভালোভাবে আগাতে পারবো না। আর এটার জন্য সরকারের আসলে প্রপার রাইট ওয়েতে আগানো ব্যাপারটা আসে। কারণ আজকে না হলে 50 বছর 53 বছর চলে গেল, এটা কি অসম্ভব কিছু? যেখানে আপনার অনেক ক্লাবের নিজস্ব জায়গা আছে, কিন্তু একটা ফেডারেশন, সেই ফেডারেশনের নিজস্ব একটা জায়গা নাই, নিরবচ্ছিন্ন প্র্যাকটিস করার মতো একটা স্পেস তারা পায়নি বা তাদের নাই। তো আমি ভবিষ্যতে আশা করব যে এই জায়গাগুলা পূরণ করলে আমাদের দেশের ছেলেমেয়েরা আসলেও ভালো হয়তো করে আসবে। আমাদের দেশে কোচের স্বল্পতা রয়েছে এবং আমরা যে সমস্যা ইন্টারন্যাশনাল অঙ্গনে দেখা যায়, একটা প্লেয়ার থেকে ডেভেলপমেন্ট লেভেল, ইন্টারমিডিয়েট এবং ন্যাশনাল টিম আলাদা আলাদা কোচ থাকে, আলাদা আলাদাভাবে মেনটেন। কিন্তু আমি যখন প্র্যাকটিস করেছি বা এখনও আমি দেখতেছি যে সেন্সির এখানে আজকেও কেউ ভর্তি হবে, আগামীকালও হবে বা গত কয়েকদিন আগে হয়ে গেছে। এই যে একটা সমন্বয়কারী করানো, যেখানে আপনার কাছে ন্যাশনাল লেভেলে প্লেয়ার আছে, যেখানে আপনাকে ইন্টারমিডিয়েট লেভেলে প্লেয়ার আছে, আবার বিগিনার, এই যে ব্যাপারটা, এটা কিভাবে আপনি মেনটেন করেন? খুবই একটা কঠিন কাজ, সবার পক্ষে সম্ভব না। একটু এই বিষয়ে একটু বলবেন। আমরা যারা সিভিলে প্র্যাকটিস করাই, শুধু আমি না, আমার মতো আরও যারা আছেন, আমাদেরকে আসলে কোনো চয়েস দেওয়া যায় না, হ্যাঁ, যে আমরা একটা টার্গেট নিয়ে প্র্যাকটিস করাতে পারি না। আমরা দেখা যাচ্ছে যিনি আসে তাকেই আমরা নিয়ে নিচ্ছি। অন্যান্য জায়গায় যেমন বিকেএসপি বা আর্মি বা বিডিআর, এদের নির্দিষ্ট একটা লেভেল আছে, এরা ট্যালেন্ট হান্ট করতেছে, তার থেকে বেছে নিচ্ছে। আর আমরা যেখানে আমাদের এখানে যে দেখা যাচ্ছে যে আপনার শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, তারপর বুদ্ধি প্রতিবন্ধী, এরাও এসে ভর্তি হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল লেভেলে মিট করার মতো ফিজিক্যাল ফিটনেস আছে, সেই ছেলেটাও ভর্তি হচ্ছে। এখন আমাদেরকে ওর সাথে ম্যানেজ করে একেও প্র্যাকটিস করাতে হচ্ছে। তো এই জিনিসগুলো তো আমরা কিছুটা প্রবলেম ফেস করি। আবার তারপরে এরা রেগুলার আসতে পারতেছে না, যে না আমি আজকে যাকে একটা ছকে বাঁধা ইয়েতে প্র্যাকটিস করলাম, কালকে দেখা গেল সে আর আসলো না, আবার তাকে হয়তো 10 দিন পরে পাবো। তো এই জায়গাগুলো আমরা খুব টাফ টাইম পাস করে প্র্যাকটিস করাতে হয়। প্রতিদিনই আমাদের কাছে নতুন থাকে, প্রতিদিনই অনেক পুরনো থাকে। ন্যাশনাল লেভেলে মেডেল পাচ্ছে সেও থাকতেছে, আবার আজকে ভর্তি দিতেছে ও থাকতেছে। যার জন্য আমাদেরকে অ্যাভারেজ প্র্যাকটিসটা চিন্তা করে করাতে হয়। আমরা বৃষ্টিতে ভিজেও করাতে হচ্ছে, রোদে পুড়েও করাতে হচ্ছে, আমরা ম্যাটেও করাচ্ছি, পাকাতেও করাচ্ছি। আমাদের জায়গা সব মিলেই আমরা আসলে অনেক যুদ্ধ করে প্লেয়ার তৈরি করতে হয়, অনেক যুদ্ধ করে আমরা টিকে থাকতে হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানটি দেখার পর আপনাদের অনেকের মনেই
আগ্রহ জাগতে পারে যে আমরা জুডো কারাতে শিখবো, বা অনেকের মনে অনেক আগে থেকে আগ্রহ রয়েছে, কিন্তু আপনারা জানেন না যে আপনাদের প্র্যাকটিসটা কোথায় হয় বা আমাদের এই ভেন্যুর আশেপাশেই কোথাও শেখানো হয় কিনা। তো সেন্সি, আপনি একটু জানাবেন যে আপনি কবে কোথায় প্র্যাকটিস করান, বা আপনি স্থায়ী ভেন্যু কোথায় বা বর্তমানে কিভাবে করাচ্ছেন, সেই সম্বন্ধে একটু দর্শকদের জন্য একটু দিবেন যে আপনার ঠিকানাটা কোথায় বা কী বারে প্র্যাকটিস করেন, টাইম শিডিউলটা একটু বলবেন। আমাদের প্র্যাকটিস আসলে মূলত আমি ইনডোর স্টেডিয়ামে প্র্যাকটিসটা করাতাম, জুডো এবং কারাতে দুটোই। কিন্তু জুলাই অভ্যুত্থানে পরে সেখান থেকে প্র্যাকটিসটা বন্ধ হয়ে যায়, সেখানে আর্মি ক্যাম্প করে। তো বর্তমানে আমাদের প্র্যাকটিসটা আসলে একটা হলো মিরপুর 6 নম্বরে ইনডোর স্টেডিয়ামের পিছনেই আমার নিজস্ব স্পেস আছে, সেই স্পেসেই করানো হচ্ছে। আর কারাতে ফেডারেশনের মাধ্যমে আপাতত সুইমিং পুলে আমরা কোনো রকমে বাইরে বৃষ্টি টিষ্টির ভিতরেই করাচ্ছি, জাস্ট প্লেয়ারদেরকে ধরে রাখা, প্লেয়ারদের ফিটনেসটাকে ঠিক রাখার জন্য। তো ওটাও পার্মানেন্ট কোনো স্পেস যদিও না, হয়তো আর্মিরা চলে গেলে আবার ওখানে যাব। তো ওখানে আর এখানে মিলে, এবং জুডোটা টোটালি বন্ধ অবস্থায় আছে, জুডো প্র্যাকটিসে কোনো স্পেস এরপর পাওয়া যায়নি। কিন্তু কারাতেটা ফেডারেশন ওখানে অ্যারেঞ্জ করছে, সেখানেই করাচ্ছি। আর এছাড়া এমনি আমার প্র্যাকটিস আমার আরও স্টুডেন্টরা করায়, যেমন শ্যামলীতে আছে মেরিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুলে, তারপরে আপনার পাইকপাড়াতে আছে, হ্যাঁ, সলিমুদ্দিন রোডের ওখানে। এছাড়া স্কলাস্টিকার ধানমন্ডি ব্যতীত বাকি যে কটা ব্রাঞ্চ ঢাকায় আছে, সবগুলি ব্রাঞ্চে আমাদের কারাতে প্র্যাকটিসটা হচ্ছে। ওখানে বিভিন্ন ছেলে মেয়েরা করাচ্ছে এবং ওখানেও করতেছে আমারই তত্ত্বাবধানে, এবং আমরা একসাথে মাঝে মধ্যে ক্যাম্প করতেছি, তাদের ইমপ্রুভমেন্ট দেখতেছি। তো মোটামুটি ঢাকায় কাভার দিয়ে করাচ্ছি। এখানে যোগাযোগ করে আপনারাও ইনশাল্লাহ আসতে পারেন, করতে পারেন, ভালো লাগবে। আমার এমনি ওই স্কলাস্টিকা যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোতে সপ্তাহে 6 দিন প্র্যাকটিস হচ্ছে বিকেলে, তো 3 দিন করে, হ্যাঁ, এই ব্রাঞ্চে প্রতিটা ব্রাঞ্চে 3 দিন করে হয়। আর মেরিগোল্ডেও সপ্তাহে 3 দিন হচ্ছে, সলিমুদ্দিন রোডেও 3 দিন হচ্ছে। আর আমার কাছে আমার ব্রাঞ্চে সপ্তাহে 6 দিন প্র্যাকটিস হচ্ছে, সকাল বিকেল 2 বেলা। শুক্রবার বন্ধ থাকে, সকালে 6টা থেকে 8টা, আর বিকেলে হয় 4:30 থেকে 6:30। এই 2টা টাইমে প্র্যাকটিস হয়, যে কেউ যে কোনো টাইমে করতে পারে। এবং প্র্যাকটিস করার জন্য যোগ্যতা হলো তাকে 6 বছরের উপরে বয়স হতে হবে। 6 বছরের উপরে হলে বাংলাদেশি নাগরিক হলেই সে করতে পারবে। আর আপনার সকালে বা বিকেলে যখন তার সুযোগ হয়, শুক্রবার বন্ধ থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটু আগেই যে মহান ব্যক্তির কথাগুলো শুনলেন, তিনি নীরবে নিভৃতে দেশের জন্য অবদান রেখে যাচ্ছেন, তার অবদানের স্বীকৃতি আজ পর্যন্ত মেলেনি। এরাই হচ্ছেন আসল কারিগর, যারা খেলোয়াড় তৈরি করেন। আমাদের দেশে খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়, কোচদের বেলায় ততটা না। তো আমাদের জোর দাবি থাকবে, এরকম যারা রুট লেভেলে অনবরত কাজ করে যাচ্ছে, খেলোয়াড় তৈরি করে যাচ্ছে, তাদেরকে যেন জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে সেই সকল ব্যক্তিদেরকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যথাযথ কর্তৃপক্ষকে। শুধু আমার কোচই নয়, জনাব শামসুর আলমই নয়, এরকম অসংখ্য কোচ বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি করে যাচ্ছেন অনেক প্রতিকূলতার মধ্যে, অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে। তারা কখনো কোনো কিছু আশা করেননি। এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে সরকারের কাছে সবিনয় অনুরোধ জানাবো, তাদেরকে যেন জাতীয়ভাবে পুরস্কৃত করা হয়। আর এরই মাঝে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গেই থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।